হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 39 নম্বর প্র্যাকটিস সেট। অর্থাৎ এর আগে আমরা 38টা প্র্যাকটিস সেট আলোচনা করে ফেলেছি। তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি একটু দেখে নিও। আমাদের এই ক্লাসটা প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে, তাহলে তোমরা সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসগুলি দেখতে থাকো। আমাদের ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো পুরোটা, এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। আজকের মক টেস্ট বা প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো, বেরিলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অর্থাৎ 1817 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব বেরিলিতে কে দিয়েছিলেন? তোমরা প্রত্যেকেই কিন্তু যারা অ্যান্সারগুলো দিতে পারবে একটু কমেন্ট বক্সে প্রত্যেকেই কিন্তু একটু অ্যান্সারগুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করো, এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বেরিলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খান বাহাদুর খান বেরিলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কুনওয়ার সিং এবং অমর সিং এই দুজন ব্যক্তি যে জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন সেটা ছিল বিহার। ঠিক আছে, বিহারে কুনওয়ার সিং এবং অমর সিং নেতৃত্ব দিয়েছিলেন। বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌয়ে, এবং বখত খান ইনি দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তোমরা অবশ্যই সিপাহী বিদ্রোহের স্ট্রং সেন্টারগুলো এবং তাদের যে লিডারগুলো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের পরবর্তী কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ যে এখানে যেটা কারেক্ট পেয়ার সেটা তোমাদের বেছে নিতে হবে। অর্থাৎ এখানে সিপাহী বিদ্রোহের 4টি স্ট্রং সেন্টারের নাম দেওয়া আছে, এবং সেই সমস্ত জায়গায় বিদ্রোহটা যে দমন করেছিলেন যে সমস্ত ইংরেজ জেনারেলরা তাদের নাম দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে কোনটি সঠিক? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, লখনৌ যে জায়গাটা ছিল সেই লখনৌয়ে বিদ্রোহটা দমন করেছিলেন হ্যাভলক, আউটরাম এবং কলিন ক্যাম্বেল। তাহলে সেখানে কিন্তু জন নিকলসন বিদ্রোহটা দমন করেননি, তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। বেনারসে বিদ্রোহ দমন করেছিলেন কে? বেনারস এবং এলাহাবাদে বিদ্রোহ দমন করেছিলেন কর্নেল নেল বা জেনারেল নেল, সেটা কলিন ক্যাম্বেল ছিলেন না। এবং ঝাঁসিতে যিনি বিদ্রোহ দমন করেছিলেন তিনি স্যার হিউগ্রোজ ছিলেন। এবং যেটা কানপুর, সেখানে বিদ্রোহ দমন করেছিলেন কে? কানপুরে বিদ্রোহ দমন করেছিলেন স্যার কলিন ক্যাম্বেল, সেখানে জেনারেল নেল থাকেননি। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঝাঁসি স্যার হিউগ্রোজ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাহাদুর শাহের 2 সন্তান এবং 1 নাতিকে প্রকাশ্যে হত্যা করেছিলেন কে? তাহলে বাহাদুর শাহ একজন মোগল সম্রাট ছিলেন, এবং তিনি ছিলেন শেষ মোগল সম্রাট, এবং তিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ, এবং দিল্লিতে বিদ্রোহ সাপ্রেস করেছিলেন বা বিদ্রোহটাকে দমন করেছিলেন দুজন ব্যক্তি। তারা ছিলেন জন নিকলসন এবং মেজর হুডসন। তাদের মধ্যে এই যে মেজর হুডসন, ইনিই কিন্তু বাহাদুর শাহের 2 সন্তান এবং 1 নাতিকে প্রকাশ্যে কিন্তু হত্যা করেছিলেন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মেজর হুডসন। কিন্তু বিদ্রোহটাকে দমন করেছিলেন এই দুজন ব্যক্তি দিল্লিতে। নেক্সট কোশ্চেন, ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে কত সালে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল? তাহলে লর্ড ডালহৌসি যিনি ছিলেন তিনি সত্যবিলোপ নীতিটা প্রচলন করেছিলেন, এবং ডালহৌসির যে সময়কাল ছিল সেটা ছিল 1848 থেকে 1856, এবং এই সালের মধ্যে তিনি কিন্তু সত্যবিলোপ নীতি প্রচলন করেছিলেন, এবং সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি ঝাঁসিটাকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন 1853 খ্রিস্টাব্দে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসিটিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, এবং প্রথম যে রাজ্যটাকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন সত্যবিলোপ নীতির মাধ্যমে সেটি ছিল সাতারাকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন 1848 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে সম্বলপুর এবং জৈতপুরকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন 1853 সালে ঝাঁসিকে, এবং 1854 সালে নাগপুরকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন সত্যবিলোপ নীতির মাধ্যমে। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? অর্থাৎ ভারতবর্ষের যে কয়লা খনিটি বৃহত্তম কয়লা খনি সেটি কোনটি? তালচের, ঝরিয়া, নিয়াভেলি নাকি রানীগঞ্জ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতের বৃহত্তম যেটি কয়লা খনি সেটি হলো উড়িষ্যার তালচের। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উড়িষ্যার যে তালচের সেটাই হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি, এবং এটি উড়িষ্যাতে অবস্থিত। এবং ঝরিয়া যে কয়লা খনি, ঝরিয়া হচ্ছে কোথায় অবস্থিত?
ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। নিয়াভেলি যে কয়লা খনি সেটা খুব বিখ্যাত, যে এই নিয়াভেলি কয়লা খনি থেকে লিগনাইট পাওয়া যায়, লিগনাইট কয়লা পাওয়া যায় এবং এটি তামিলনাড়ুতে অবস্থিত। এবং যেটা রানীগঞ্জ কয়লা খনি সেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তোমরা অবশ্যই কয়লা খনিগুলির অ্যাসোসিয়েটেড স্টেটগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন, উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? অর্থাৎ ব্রহ্মপুত্র যে নদীটি সেটি উৎস অঞ্চলে কী নামে পরিচিত? যমুনা, দিহং, সাংপো নাকি দিবং? তাহলে তোমরা যারা অ্যান্সারগুলো দিতে পারবে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র নদী যে নামে পরিচিত সেটি হলো সাংপো নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত এবং এই যে ব্রহ্মপুত্র নদী এটি তিব্বতের কৈলাস পর্বতের যে চেমায়ুংদুং গ্লেশিয়াল, সেই চেমায়ুংদুং গ্লেশিয়াল থেকে এই ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে। এটি তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর অরুণাচল প্রদেশের নামচা বারোয়ারের কাছে দিহং নামে এটি কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে, দিহং নামে। এবং দিবং এবং মানস এই দুটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উল্লেখযোগ্য বাম তীরের উপনদী। অর্থাৎ এই দুটি নদী দিবং এবং সাংপো, এই দুটি নদী বাম দিক থেকে ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? অর্থাৎ ব্ল্যাক ফরেস্ট যে দেশে অবস্থিত সেই দেশটি কোনটি? ইন্ডিয়া, আমেরিকা, জার্মানি নাকি সাউথ আফ্রিকা? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত এবং জার্মানির যে ক্যাপিটাল, জার্মানির রাজধানী হলো বার্লিন এবং জার্মানির যে কারেন্সি সেটা কী নামে পরিচিত? জার্মানির যে কারেন্সি সেটা হচ্ছে ইউরো এবং এর ক্যাপিটাল হলো বার্লিন এবং এখানে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত। নেক্সট কোশ্চেন, জৈবিক ঘড়ি হিসেবে কাজ করে যে গ্রন্থি সেটি হলো কি? অর্থাৎ আমাদের যে মানব শরীরের যে বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি হিসেবে কাজ করে যে গ্রন্থিটি, সেই গ্রন্থিটাকে আমরা কি বলি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মানব শরীরে জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে যে গ্রন্থিটি সেটিকে আমরা বলি পিনিয়াল গ্রন্থি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ডটাকেই জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক বলা হয় এবং এটি আমাদের যে হিউম্যান ব্রেন, সেই হিউম্যান ব্রেনে অবস্থিত পিনিয়াল গ্রন্থিটি। এবং অ্যাড্রিনাল গ্রন্থি এটিকে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয় এবং পিটুইটারি গ্রন্থি এটাকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পরবর্তী কোশ্চেন, নারকেলের ভোজ্য অংশ কোনটি? অর্থাৎ নারকেলের যে অংশটা আমরা খাই তার যে ভোজ্য অংশ সেটি কী নামে পরিচিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নারকেলের ভোজ্য যে অংশ সেটাকে আমরা পেরিকার্প বলি না, এন্ডোকার্পও বলি না বা বীজ বা সিডও বলি না, এটা অ্যান্ডোস্পার্ম নামে পরিচিত। অর্থাৎ নারকেলের যে ভোজ্য অংশ সেটি অ্যান্ডোস্পার্ম নামে পরিচিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং পেরিকার্প যে সমস্ত ফল বা ফ্রুটসের মানে ভোজ্য অংশ সেটি হলো পেরিকার্প হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গুয়াভা, যেমন গুয়াভা, গ্র্যাপস অর্থাৎ আঙ্গুর, পেয়ারা, এই সমস্ত জিনিসের ভোজ্য অংশ হলো পেরিকার্প। এবং যেটা বীজ বা সিড এটি হলো যে অ্যালমন্ড বা বাদাম, যেগুলো আছে অ্যালমন্ড, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় যে খাবারগুলো আছে তাদের যে ভোজ্য অংশ সেগুলো হচ্ছে বীজ। তাহলে এখানে এন্ডোস্পার্ম হলো নারকেলের ভোজ্য অংশ। তোমরা এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, সকল গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আচরণ করে আদর্শ গ্যাসের মতো, চার্লস গ্যাসের মতো, বয়েল গ্যাসের মতো নাকি বাস্তব গ্যাসের মতো? তাহলে যে সমস্ত গ্যাসগুলি এই হাই টেম্পারেচার অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ অর্থাৎ লো প্রেসারে কিসের মতো আচরণ করে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সমস্ত গ্যাসেই উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসেই কিন্তু রিয়েল গ্যাসের মতো আচরণ করে বা আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, নট রিয়েল গ্যাস, ইটস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? তাহলে আধুনিক যে পর্যায় সারণী সেই পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত 17 নম্বর শ্রেণীতে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হ্যালোজেন মৌলগুলি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর শ্রেণীতে। এবং হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেগুলি আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন,
এই সমস্ত মৌলগুলিকে আমরা হ্যালোজেন মৌল বলি এবং এরা 17 নম্বরে অবস্থিত। এবং 18 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলি অবস্থিত সেগুলিকে আমরা নোবেল গ্যাস বলা হয়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই সমস্ত নোবেল গ্যাসগুলি 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 ধরনের মৌলই অবস্থান করে? তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শ্রেণীতে এই 3 ধরনের মৌলই আমরা দেখতে পাই, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3 ধরনের মৌলই অবস্থিত, সেই শ্রেণীটা কোনটা? এক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর শ্রেণীতে। অর্থাৎ হ্যালোজেন মৌলগুলি যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এগুলির মধ্যে যে ফ্লোরিন এবং ক্লোরিন এগুলি হচ্ছে আমাদের যে গ্যাস, এবং ব্রোমিন যেটা এটা হচ্ছে লিকুইড, এবং আয়োডিন যেটা হচ্ছে এটা হচ্ছে সলিড। তাহলে 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটি শ্রেণী যেটা হ্যালোজেন শ্রেণী নামে পরিচিত, এবং এই হ্যালোজেন শ্রেণীতেই কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় 3 ধরনের মৌল অবস্থিত। তাদের মধ্যে কঠিন হলো আয়োডিন, তরল হলো ব্রোমিন এবং গ্যাসীয় হলো ফ্লোরিন এবং ক্লোরিন। নেক্সট কোশ্চেন, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত? অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, 22.4 লিটার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22.4 লিটার। পরবর্তী কোশ্চেন, প্রমাণ চাপের মান কত? অর্থাৎ যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রেসার, সেই স্ট্যান্ডার্ড প্রেসার বা প্রমাণ চাপের মান কত? মিলিমিটার এইচজিতে, এইচজি এককে বলেছে। তাহলে যেহেতু এখানে এইচজি বা মিলিমিটার এইচজি এককে বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 760, অর্থাৎ 760 মিলিমিটার মার্কারি স্তম্ভের চাপকে, এইচজি বলতে এখানে মার্কারির কথা বলা হয়েছে, এবং মার্কারি স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়। তাহলে 760 এইচজি। এখানে যদি এইচজি অর্থাৎ সেন্টিমিটার এইচজি থাকতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত 76 সেমি এইচজি। নেক্সট কোশ্চেন, কোনটি একটি ফাঙ্গাল ডিজিজ নয়? অর্থাৎ এখানে 4টা ডিজিজের নাম দেওয়া আছে, সেই 4টা ডিজিজের মধ্যে কোন ডিজিজটি ফাঙ্গাল ডিজিজ নয়? ফাঙ্গাল ডিজিজ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রোগগুলো আমাদের ছত্রাকের মাধ্যমে ছড়ায় সেগুলি ফাঙ্গাল ডিজিজ নামে পরিচিত। তাহলে এখানে 4টি ডিজিজ যেগুলো আছে, রিংওয়ার্ম, অ্যাথলেটস ফুট, অ্যাসপারজিলোসিস এবং সফট রট। এই 4টি ডিজিজের মধ্যে রিংওয়ার্ম হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ, অ্যাথলেটস ফুট হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, এবং অ্যাসপারজিলোসিস এটিও ফাঙ্গাল ডিজিজ। তাহলে এখানের মধ্যে যেটি ফাঙ্গাল ডিজিজ নয় সেটি হলো সফট রট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সফট রট একটি ফাঙ্গাল ডিজিজ নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটি কে রচনা করেছিলেন? সুজিত মুখার্জি, হর্ষ ভোগলে, এডওয়ার্ড স্মিথ নাকি রামচন্দ্র গুহ? তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটি লিখেছিলেন বা লিখেছেন রামচন্দ্র গুহ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রামচন্দ্র গুহ দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটির লেখক। পরবর্তী কোশ্চেন, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন এই বইটি কার লেখা? অর্থাৎ আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিকশন এই বইটি কার লেখা? তোমরা যারা আনসারগুলো পারবে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আজাদি, ফ্রিডম, ফিকশন এবং ফ্যাসিজম এই বইটি লিখেছিলেন অরুন্ধতী রয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অরুন্ধতী রয় হচ্ছেন আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম এবং ফিকশন এই বইটির লেখিকা। নেক্সট কোশ্চেন, ইটালিয়ান ওপেন 2020-তে ম্যান সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জয়লাভ করলেন? তাহলে সম্প্রতি যে ইটালিয়ান ওপেন 2020 টুর্নামেন্ট হয়ে গেল, সেই টুর্নামেন্টে এটা হচ্ছে একটা টেনিস টুর্নামেন্ট, এবং এই টেনিস টুর্নামেন্টের ম্যান সিঙ্গেলস ক্যাটাগরিতে সম্প্রতি জয়লাভ করলেন নোভাক জোকোভিক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ নোভাক জোকোভিক সম্প্রতি ইটালিয়ান ওপেন 2020-তে ম্যান সিঙ্গেলস ক্যাটাগরিতে জয়লাভ করলেন। এখানে যদি প্রশ্ন থাকতো ইটালিয়ান ওপেন 2020-তে ওমেন সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জয়লাভ করেছিলেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যেত সিমোনা হ্যালেপ। সিমোনা হ্যালেপ ওমেন সিঙ্গেলস ক্যাটাগরিতে জয়লাভ করেছিলেন, এবং তিনি রোমানিয়া থেকে বিলং করেন, এবং নোভাক জোকোভিক মেন সিঙ্গেলসে জয়লাভ করলেন, এবং তিনি সার্বিয়ান। নেক্সট কোশ্চেন, ইন্দিরা নেভি 2020 মিলিটারি এক্সারসাইজ ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি সংঘটিত হলো? অর্থাৎ ইন্দিরা নেভি 2020 একটা মিলিটারি এক্সারসাইজ যেটা ভারত এবং কোন দেশের মধ্যে হলো? তাহলে ইন্দিরা নেভি 2020 যে মিলিটারি এক্সারসাইজ সেটা মেনলি একটা নেভাল এক্সারসাইজ ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, অর্থাৎ অর্থাৎ INDRA
এখানে ইন্ডো, IND স্ট্যান্ড ফর ইন্ডিয়া এবং আর স্ট্যান্ড ফর রাশিয়া। তাহলে ইন্ডো নেভি 2020 মিলিটারি এক্সারসাইজটি সম্প্রতি ভারত এবং রাশিয়ার মধ্যে সংঘটিত হলো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা সোনু সুদকে স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে? অর্থাৎ সম্প্রতি যে সংস্থাটি সোনু সুদকে স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে সেই সংস্থাটি কি? তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে, যে সংস্থাটি সোনু সুদকে স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে সেটি হলো UNDP। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। UNDP এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং এর যে ফাউন্ডেশন হয়েছিল 1965-এ এবং এর হেডকোয়ার্টার অবস্থিত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তাহলে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা PTI এর সম্প্রতি নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অপশন বি অভিক সরকার। অর্থাৎ অভিক সরকার সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন এবং এটির যে হেডকোয়ার্টার সেটি নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস কোথায় লঞ্চ করা হয়েছে? তাহলে ভারতের যে প্রথম অর্থাৎ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সেটা সম্প্রতি কোথায় লঞ্চ করা হলো? কলকাতা, চেন্নাই, কোচি নাকি ব্যাঙ্গালোর? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস লঞ্চ করা হয়েছে ব্যাঙ্গালোর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাঙ্গালোর অর্থাৎ কর্ণাটকের যে রাজধানী বা ক্যাপিটাল ব্যাঙ্গালোর, সেখানেই কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা তিনিই কিন্তু সম্প্রতি ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু লঞ্চ করলেন। পরবর্তী কোশ্চেন, অমিতাভ ঘোষ সম্প্রতি মারা গেলেন, তিনি কে ছিলেন? অমিতাভ ঘোষ যিনি সম্প্রতি মারা গেলেন তিনি কে ছিলেন? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, অমিতাভ ঘোষ যিনি সম্প্রতি মারা গেলেন তিনি ছিলেন RBI এর গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন 21 দিনের জন্য, 21 ডেজ। তিনি 21 দিনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন এবং তিনি সম্প্রতি মারা গেলেন। এবং বর্তমানে যিনি RBI এর গভর্নর হলেন তিনি হলেন S দাস, শক্তিকান্ত দাস। নেক্সট কোশ্চেন, গ্রিসের রাজধানীর নাম কি? অর্থাৎ গ্রিস তার ক্যাপিটালের নাম কি? তাহলে তোমরা যারা অ্যান্সারগুলো পারবে একটু দেওয়ার চেষ্টা করো এবং তোমরা যদি এই কোশ্চেনগুলোর ফ্রি PDF উইথ অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের ফ্রি PDF তোমাদের প্রোভাইড করি। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। এবং এখানে জেরুজালেম হলো ইসরায়েলের রাজধানী, ইসরায়েলের। আঙ্কারা হল টার্কির রাজধানী এবং কায়রো এটা হলো ইজিপ্টের রাজধানী। নেক্সট কোশ্চেন, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ সেটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ অবস্থিত কেরালাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেরালাতে পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ অবস্থিত। এবং তামিলনাড়ুতে যে টাইগার রিজার্ভটি অবস্থিত সেটির নাম কি? তামিলনাড়ুতে হচ্ছে যে টাইগার রিজার্ভটি অবস্থিত, তোমরা তামিলনাড়ুর একটি টাইগার রিজার্ভের নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। কর্ণাটকের হচ্ছে বন্দিপুর টাইগার রিজার্ভ এবং অন্ধ্রপ্রদেশের হচ্ছে নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, প্যাং লাবসোল ফেস্টিভ্যাল কোন রাজ্য পালন করে? অর্থাৎ প্যাং লাবসোল যে ফেস্টিভ্যাল বা উৎসবটা সেটা কোন রাজ্য পালন করে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্যাং লাবসোল ফেস্টিভ্যাল যে রাজ্য পালন করে সেটি হলো সিকিম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকিম রাজ্য প্রত্যেক বছরই প্যাং লাবসোল ফেস্টিভ্যালটা পালন করে থাকে এবং এটি হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। সিকিম রাজ্যের একটি ধর্মীয় অনুষ্ঠান হলো প্যাং লাবসোল ফেস্টিভ্যাল। আমাদের পরবর্তী কোশ্চেন, নেহেরু জুওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, গোয়া, আসাম নাকি তেলেঙ্গানা? নেহেরু জুওলজিক্যাল পার্ক যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যটির নাম কি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেহেরু জুওলজিক্যাল পার্ক যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে তেলেঙ্গানা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলেঙ্গানাতে নেহেরু জুওলজিক্যাল পার্ক অবস্থিত এবং এই যে নেহেরু জুওলজিক্যাল পার্ক এটি হায়দ্রাবাদ জুওলজিক্যাল পার্ক নামেও পরিচিত। হায়দ্রাবাদ জুওলজিক্যাল পার্ক এবং হায়দ্রাবাদে এটি অবস্থিত এবং হায়দ্রাবাদ হলো তেলেঙ্গানার রাজধানী। নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের আমাদের মক টেস্টের শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি, সেটি হলো কোন রাজ্যের একটি স্টেডিয়ামকে বাইচুং ভুটিয়ায়ের নাম অনুসারে রাখা হয়েছে? অর্থাৎ সম্প্রতি কোন রাজ্যের একটি স্টেডিয়ামকে বাইচুং ভুটিয়ায়ের নাম অনুসরণ করে রাখা হয়েছে? বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি সিকিম? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর এই
কোশ্চেনটির উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে কোন রাজ্যের একটি স্টেডিয়ামকে বাইচুং ভুটিয়ার নাম অনুসরণ করে রাখা হয়েছে। তোমরা অবশ্যই এই কোশ্চেনটির সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম। বাড়িতে বসেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য এই আনএকাডেমি অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ এবং একটা প্রত্যেক দিনের ওয়েল স্ট্রাকচার রুটিন তোমাদের প্রত্যেক জীবনে পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত নতুন ফিচার্সগুলো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে সেটা হলো প্রত্যেকটা ক্লাসে এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং এখানের যে পোল সেকশন এবং চ্যাট সেকশনের আছে সেই পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে ডাইরেক্টলি কিন্তু ইন্টারেক্ট করতে পারবে এবং তোমাদের সমস্যাগুলি তুলে ধরতে পারবে। এছাড়াও যে সমস্ত লিডার বোর্ডগুলি রয়েছে সেগুলো তোমাদের সেলফ ইভ্যালুয়েশনে খুব সহায়তা করবে। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ এবং ডুয়েল এডুকেটর ক্লাস। এগুলি হলো আনএকাডেমি অ্যাপের নতুন ফিচার্স। তাহলে তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তারা কিন্তু 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এমনকি 2 বছরের সাবস্ক্রিপশন কিন্তু তোমরা নিতে পারো। সেক্ষেত্রে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে ব্যবহার করো স্পেশাল কুপন কোডটি বা রেফারেল কোডটি, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এই সমস্ত রেটের ওপর। তাহলে তোমরা যদি 10% ডিসকাউন্ট নিয়ে আমাদের এই আনএকাডেমি প্লাস কোর্সটা অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমরা কিন্তু স্পেশাল রেফারেল কোড বা কুপন কোডটি প্রোভাইড করব, যেটা ইউজ করে তোমরা 10% কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা বাড়িতে বসেই কিন্তু আনএকাডেমি অ্যাপ, লার্নিং অ্যাপ ব্যবহার করে আজ থেকেই তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করে দিতে পারো। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরের দিন অর্থাৎ পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের আরেকটি প্র্যাকটিস টেস্ট, যেখানেও আমরা 30টি কোশ্চেন উইথ এক্সপ্লানেশন সহ তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে পরের দিন। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ। গুড বাই।